আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমাদের ঈদ কেমন কেটেছে? ঈদ পরবর্তী সময়ে তোমাদের আবার পড়ালেখার সাথে জার্নি শুরু হচ্ছে। পড়ালেখা পরিবারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। যারা আমাকে সালাম দিয়েছো, সানজিদা, আমির, প্রিন্স, সাদ আল আবির, সাইমা, অজানা আচ্ছা, অজানাও সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম। যারা সালাম দিয়েছো সবাইকে ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আশা করি তোমরাও ভালো আছো। তোমরা কে কোথা থেকে জয়েন করেছো আমাদের সাথে একটু জানিয়ে দিবে। তোমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের প্রিয় এবং তোমাদের সবার প্রিয় আনোয়ার স্যার, এবং সাথে আছেন তোমাদের অবশ্যই রাসেল স্যার। একটু আগে ক্লাস নিয়েছিলাম, কিন্তু তোমাদের ওই বিদ্যুৎ বিভ্রাটের কারণে, কারেন্ট চলে যাওয়ার কারণে ক্লাস কন্টিনিউ করতে পারি নাই। তো তোমাদের মনসুর স্যার ক্লাস নিচ্ছে এখন ইংলিশের উপরে, এবং তোমরা যারা লাইভে আছো তোমাদেরকে বলবো তোমরা লাইভটা শেয়ার করে দাও সবাই, কেমন? অসংখ্য ধন্যবাদ স্যারকে। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম পড়ালেখার এই লাইভ সেশনে। আমরা ধারাবাহিকভাবে লাইভ ক্লাস চালাচ্ছি প্রতিদিন 2টা করে, এবং এই লাইভ ক্লাসগুলো তখনই সবচেয়ে বেশি ফলপ্রসূ হবে যখন আমরা দেখব যে তোমরা সবাই একই সাথে খুব মজা করে ক্লাসগুলো করছো। এবং এই ক্লাসগুলো কিন্তু এইচএসসি পরীক্ষা পর্যন্ত চলবে। সো তোমরা যারা অনেকে আমাকে ব্লেম করছো, ভাই আমার ফ্রি ক্লাসগুলো কেন ডিলিট করে দেওয়া হয়েছে, তোমাদের জন্য ইনশাল্লাহ আমি অন্য কোনো ব্যবস্থা করার চেষ্টা করব। তোমাদেরকে ম্যারাথন ক্লাস দিব, এবং আমি আমার ক্লাস যখন হবে তখন তোমাদেরকে আমি অধ্যায়ভিত্তিক ক্লাসগুলো করে দিব। এটা নিয়ে ভয় পাওয়ার কোনো টেনশন করার দরকার নেই। তোমরা যেটা করতে হবে তোমাদেরকে সেটা হচ্ছে তোমাদেরকে বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে একটু জানাই দিবা, এবং মেনশন করে দিবা এবং শেয়ার করবা ক্লাসটা। অন্ততপক্ষে তোমরা ক্লাস চলা অবস্থায় শেয়ার করবা, ক্লাস শেষ হলে তোমরা ডিলিট করে দিবা, সমস্যা নেই, বাট অন্ততপক্ষে ক্লাস চলা অবস্থায় তোমরা শেয়ার করে দিবা। তো আমাদের সাথে প্রায় 80 জনের মতো যুক্ত হয়ে আছে, তোমাদের সবাইকে স্বাগতম। এবং তোমাদের মনসুর ভাই আজকে খুব সুন্দর ইংলিশের উপর একটা ক্লাস নেবে, সেটা হচ্ছে ন্যারেশন। খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমার এসএসসি লাইভে এটা সবচেয়ে বেশি কি ছিল, আমার ভয়ের কারণ ছিল এসএসসি সব জায়গায় ভয়ের কারণ ছিল ন্যারেশন। চাকরির কাজেও তো এটা লাগবে, যে ইন্টারমিডিয়েট শেষ করে যে ন্যারেশন তোমাকে শেষ করে দিবে, এটা না। মনসুর স্যার বলেন যে ন্যারেশন আসলে চাকরির প্রিপারেশনের জন্য দরকার আছে। অর্থাৎ তুমি স্টাডি শেষ, পড়াশোনা শেষ, ছাত্র জীবন শেষ, কিন্তু চাকরিতে ঢোকার আগ পর্যন্ত তোমাকে ন্যারেশন ফিসও ছাড়বে না, ঠিক আছে? তো এই জন্য মনোযোগ দিয়ে ক্লাস করতে হবে। দোলনা থেকে কবর পর্যন্ত ন্যারেশন লাগবে, বুঝে গেছে? ঠিক আছে, মনসুর ভাই কন্টিনিউ করেন। সবার সাথে দেখা হবে আমার ক্লাসে। আর তোমরা সবাইকে শেয়ার মেনশন করে দাও, আর স্যারকে উৎসাহ দিবা। তোমরা একটু ফিডব্যাক ভালো দিবা, যেমন তোমরা রেসপন্স করবা ক্লাসে। তো ক্লাসে টিচারের ভালো লাগে ক্লাসগুলো করাইতে, ঠিক আছে? তো রেসপন্স করবে এবং স্যার যেটা বলে সেটা করবা, ঠিক আছে? থ্যাংক ইউ সবাইকে, আসসালামু আলাইকুম। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের প্রিয় স্যারকে। তোমরা অনেকেই যুক্ত হয়েছো, আমরা আমাদের ক্লাসটা শুরু করব। অনেকে দেখলাম যে বাগেরহাট থেকে যুক্ত হয়েছো, রংপুর থেকে যুক্ত হয়েছো, টাঙ্গাইল থেকে যুক্ত হয়েছো, চট্টগ্রাম থেকে আছো, অনেকেই অনেক জায়গা থেকে আছো। যেমন ইমরান আহমেদ, সে বলেছে আমি টাঙ্গাইল থেকে আছি। টাঙ্গাইল, ময়মনসিংহ, অনেক জায়গা থেকে আছো, অসংখ্য ধন্যবাদ। তাহলে কথা না বাড়িয়ে আমরা আমাদের ক্লাসটা শুরু করব। এবং তোমরা একটা বিষয় খুব ভালো করে জানো যে ইন্টারের জন্য ন্যারেশনটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমি যেটা বলতেছিলাম যে দোলনা থেকে কবর পর্যন্ত ন্যারেশন লাগবে। অন্তত কবর পর্যন্ত না লাগলেও তোমার একেবারে তোমার ক্যারিয়ারের বেস্ট এক্সাম, বিসিএস এক্সাম, এই যে আগামী শুক্রবারে বিসিএস পিডি এক্সাম হতে যাচ্ছে, বিসিএসেও কিন্তু ন্যারেশন থেকে একটা অথবা 2টা প্রশ্ন আসে, মিনিমাম একটা তো আসবেই। তার মানে একটা মানুষের জীবনের সর্বোচ্চ যে এক্সাম, সর্বোচ্চ স্বপ্নের যে জায়গা, প্রত্যাশার জায়গা, সেটা হচ্ছে বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হওয়া। সেই বিসিএস এ ন্যারেশন থেকে প্রশ্ন আসে। তার মানে আবার আমরা দেখতেছি ক্লাস 3, 4, 5, ইভেন 6 থেকে আমরা ন্যারেশন করে আসতেছি। সুতরাং এই অংশটা, এই টপিক্সটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমরা এটাকে খুব ভালো করে শিখবো। অনেক জায়গা থেকে অনেকেই যুক্ত হয়েছো, অসংখ্য ধন্যবাদ। সারা বাংলাদেশের বিভিন্ন প্রান্তরে ছড়িয়ে পড়ুক পড়ালেখা, সেই প্রত্যাশায়। সুতরাং আমরা প্রথমে আমাদের ক্লাসটা শুরু করব ন্যারেশন দিয়ে। আমি ন্যারেশন দিয়ে শুরু করার আগে তোমাদের কাছে আমার একটা প্রশ্ন, যে প্রশ্নটা আমি সবসময় করি, এটা হচ্ছে গিয়ে অন কাইন্ড অফ আমার বদ অভ্যাসও বলতে পারো অথবা ভালো অভ্যাসও বলতে পারো। অর্থাৎ ইংলিশ গ্রামারের অন্যতম একটা পার্ট হচ্ছে পার্টস অফ স্পিচ। অর্থাৎ আমরা যত কথা বলি সবগুলো কথাই
পার্টস অফ স্পিচের অন্তর্ভুক্ত, অর্থাৎ কোনো কথাকেই পার্টস অফ স্পিচের বাইরে ফেলা যাবে না। সুতরাং ন্যারেশন এই যে শব্দটা, এই শব্দটা নিজে একটা পার্টস অফ স্পিচ। তোমাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে ন্যারেশন শব্দটা কোন পার্টস অফ স্পিচ? তোমাদের জন্য অপশন হচ্ছে 1 এই শব্দটা ভার্ব, 2 এই শব্দটা অ্যাডজেক্টিভ, 3 এই শব্দটা নাউন, অ্যান্ড 4 এই শব্দটা হচ্ছে অ্যাডভার্ব। সুতরাং এই চারটার মধ্যে ন্যারেশন, এই ন্যারেশন শব্দটা নিজে কোন পার্টস অফ স্পিচ? একটু বলে দাও, এই ন্যারেশন শব্দটা নিজে কোন পার্টস অফ স্পিচ? এটা কি ভার্ব, এটা কি অ্যাডজেক্টিভ, এটা কি নাউন, নাকি এটা অ্যাডভার্ব? ওকে, সেই সাথে সাথে তোমরা এখনো যারা ফ্রেন্ডদের সাথে শেয়ার করোনি ক্লাসটা, খুব দ্রুত শেয়ার করে দাও। তোমার সাথে যখন তোমার ফ্রেন্ডও ক্লাসে অংশগ্রহণ করবে তখন এটাও তোমার কিন্তু মধ্যে অনুপ্রেরণার কারণ হবে। অসংখ্য ধন্যবাদ, অনেকেই দেখছে অ্যান্সার করেছো। সায়না বলেছো নাউন, রিয়াজুল ইসলাম বলেছো নাউন, ইমরান বলেছো নাউন, বসন্তের কুকিল তুমি বলেছো নাউন। এখন তো বসন্ত না, এখন সামার চলতেছে, প্রচন্ড গরম। অসংখ্য ধন্যবাদ। ইমন বলেছো নাউন, মিম বলেছো নাউন, প্রিন্স প্রিয়া বলেছো নাউন, রিমা আক্তার সবাই নাউন বলেছো। সবার অ্যান্সারই হয়েছে ন্যারেশন এই শব্দটা একটা ভিন্নভাবে নাউন। এবং এটা আমরা কিভাবে বুঝলাম নাউন? কারণ ন্যারেশন শব্দের শেষে আছে TION। কোনো শব্দের শেষে যদি TION SION থাকে তখন এই শব্দটা কি হয়? এই শব্দটা নাউন হয়। অর্থাৎ শব্দের শেষে TION SION এই রিলেটেড যে শব্দ অংশগুলো আছে এগুলোকে কি বলা হয়? এগুলোকে বলা হয় সাফিক্স। তার মানে এই যে TION SION এটা শব্দের শেষে দেখে আমরা এটা বুঝে ফেলেছি যে এই শব্দটা নাউন। ওকে, সেকেন্ড তোমাদের কাছে আমার আর একটা প্রশ্ন, ন্যারেশন শব্দের বাংলা অর্থ কি? ন্যারেশন শব্দের বাংলা অর্থ কি? এটা একটু কমেন্ট করে জানিয়ে দাও। আমি জানি তোমরা অনেকেই উত্তরটা জানো, তারপরও আবার একটু আমরা ট্রাই করি ন্যারেশন শব্দের বাংলা অর্থটা কি। অপশন হচ্ছে দুটা। 1 নম্বর হচ্ছে ন্যারেশন শব্দের বাংলা অর্থ হচ্ছে বাচ্য, 2 নম্বর হচ্ছে উক্তি। কোনটা হবে সঠিক উত্তর? ন্যারেশন শব্দের বাংলা অর্থ বাচ্য অথবা ন্যারেশন শব্দের বাংলা অর্থ উক্তি। কিবরিয়া অ্যান্সার করেছো উক্তি, এবং তোমরা আমি দেখতে পাচ্ছি অনেকেই তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করছো। অসংখ্য ধন্যবাদ, এটা খুবই ভালো লাগার একটা বিষয়। অবশ্যই তোমার ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও। উক্তি বলেছো, উক্তি বলেছো, উক্তি বলেছো, অসংখ্য ধন্যবাদ। তাহলে ন্যারেশন শব্দের বাংলা অর্থ হচ্ছে উক্তি। এখন এই উক্তিটাকে যদি আমরা আরেকটু বিশ্লেষণ করি, উক্তি বিষয়টাকে, উক্তি বিষয়টা হচ্ছে আমরা আমাদের দৈনন্দিন জীবনে চলার পথে কিছু ব্যক্তি যেই কথা বলেন এই কথাগুলোকে অন্য মানুষের সামনে যখন উপস্থাপন করতে যাই তখন এই উপস্থাপনাটা 2 ধরনের হতে পারে। একটা হতে পারে প্রত্যক্ষ উক্তি, আর একটা হতে পারে পরোক্ষ উক্তি। আমি যখন প্রত্যক্ষ উক্তি করতে যাব তখন হচ্ছে কোনো একজন ব্যক্তি, ফর এক্সাম্পল তোমার কোনো বান্ধবী, তোমার মা, তোমার বাবা, অথবা তোমার কোনো টিচার, অথবা তোমরা পড়ালেখার এই যে তোমাদের টিচাররা ক্লাসগুলো নিচ্ছেন, তোমরা বললো যে মানসুর ভাইয়া এই কথাটা বলেছিলেন, তার মানে আমি যেভাবে বলেছি ওইভাবেই কথাটাকে যখন কোট করে অন্য আরেক জায়গায় উপস্থাপন করবে তখন সেটা হবে প্রত্যক্ষ উক্তি, যে আনোয়ার স্যার এই কথাটা বলেছিলেন। অর্থাৎ কোনো একজন ব্যক্তির মুখ নিঃসৃত বাণীকে কোনোভাবে পরিবর্তন না করে সরাসরি উপস্থাপন করাকে বলা হয় প্রত্যক্ষ উক্তি। তোমরা যদি আবার একটু কোরআন হাদিসের দৃষ্টিতে বিশ্লেষণ করো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে বলেছেন এটাকে কোনোভাবেই পরিবর্তন না করে আমাদের জন্য যে বিধিনিষেধগুলো এসেছে সেটাকে আমরা কি বলি? হাদিস বলি বা হাদিস। তার মানে এটার পরিবর্তন করা যাবে না। ন্যারেশনের ক্ষেত্রেও উক্তিটা 2 ধরনের হতে পারে, একটা হচ্ছে প্রত্যক্ষ উক্তি আর একটা হচ্ছে পরোক্ষ উক্তি। তার মানে প্রত্যক্ষ উক্তিটা কি? কোনো একজন বক্তা যেভাবে কথা বলেছেন ঠিক সেভাবে কোনো পরিমার্জন ছাড়া যখন আমরা উপস্থাপন করব তখন সেই উক্তিকে বলবো প্রত্যক্ষ উক্তি। আর এটাকে পরিবর্তন করে আমার মনের মাধুর্য মিশিয়ে
আমি যখন উপস্থাপন করব তখন তাকে কি বলবো, তখন তাকে বলবো পরোক্ষ উক্তি। তার মানে এখানে আমরা দুটো বিষয় দেখলাম যে ন্যারেশন শব্দের বাংলা অর্থ হচ্ছে উক্তি। দ্বিতীয় আর একটা বিষয় দেখলাম, সেই উক্তিটা হতে পারে দুই রকম, একটা হচ্ছে প্রত্যক্ষ উক্তি আর একটা হচ্ছে পরোক্ষ উক্তি। ওকে, এই বিষয়টা আশা করি তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। আমরা আমাদের সেকেন্ড স্লাইডে চলে যাই। দেখো এখানে লেখা আছে ন্যারেশন শব্দের বাংলা অর্থ হচ্ছে উক্তি, একটা হচ্ছে প্রত্যক্ষ উক্তি আর একটা হচ্ছে পরোক্ষ উক্তি। এখন তোমাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে, আমাদের এই যে প্রত্যক্ষ উক্তি ন্যারেশন যখন আমরা করতে যাই আমাদেরকে কিছু নিয়ম কানুনের মধ্য দিয়ে যেতে হয়। এই প্রত্যক্ষ উক্তিটাকে অর্থাৎ কোনো একজন ব্যক্তির উক্তিটাকে কত ভাগে ভাগ করা যায়, অর্থাৎ এই উক্তিটাকে কত ভাগে ভাগ করা হয়, তোমরা কি বলতে পারো? ন্যারেশনের এই প্রত্যক্ষ উক্তিটাকে কয়টা ভাগে ভাগ করা হয়, এবং যেই ভাগে ভাগ করা হয়, যে কয়টা ভাগেই ভাগ করা হয় না কেন সেটা কি কি একটু কমেন্ট করে আমাকে জানিয়ে দাও। তোমাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে, ডিরেক্ট এবং ইনডিরেক্ট যে স্পিচ আছে, এই ডিরেক্ট স্পিচকে ন্যারেশন করার ক্ষেত্রে কয় ভাগে ভাগ করা হয়? অপশন হচ্ছে 1 ভাগে অথবা 2 ভাগে, 3 ভাগে অথবা 4 ভাগে। কয়টা ভাগে ভাগ করা হয়? অসংখ্য ধন্যবাদ। রাকিব বলেছো 2 ভাগে, রিমি আক্তার তুমি বলেছো 5 ভাগে, 3 ভাগে বলেছো মুক্তা আমির, প্রিন্স প্রিয়া বলেছো 2 ভাগে, কমেন্ট করে আবার ডিলিট করে দিয়েছো 2 ভাগে। ওকে, এরপরে আরো কারা কারা কমেন্টে আছো খুব দ্রুত কমেন্ট করে দাও। 2 ভাগে, 2 ভাগে, 2 ভাগে, অসংখ্য ধন্যবাদ। যারা 2 ভাগে অ্যান্সার দিয়েছো সবার অ্যান্সার হয়েছে। অর্থাৎ এই প্রত্যক্ষ উক্তিটাকে আমরা কয় ভাগে ভাগ করব? 2 ভাগে, এবং এই 2টা ভাগ হচ্ছে, ফার্স্ট 1 নম্বরে বলা হয় রিপোর্টিং ভার্ব। কি বলা হয়? রিপোর্টিং। একটা ভাগকে বলা হয় রিপোর্টিং ভার্ব, আর দ্বিতীয় আরেকটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ। রিপোর্টেড স্পিচ, একটা হচ্ছে রিপোর্টিং ভার্ব আর একটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। তোমাদেরকে এই ক্লাসের জ্ঞাতার্থে আর একটা বিষয় জানিয়ে রাখি, আজকের এই ন্যারেশনের ক্লাসটা করার পরে তোমার এখন থেকে একেবারে চাকরি পর্যন্ত যতগুলো এক্সাম হবে, কোনো এক্সামই তুমি ন্যারেশনে কখনোই ভুল করবে না, সেই বিশ্বাসটা তোমরা রাখতে পারো। সুতরাং ক্লাসটা একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত করতে হবে। 1। 2 নম্বর হচ্ছে গতানুগতিক যে গ্রামার বুকসগুলো আছে তোমার বাসায় অথবা মার্কেটে, সেগুলো থেকে একেবারে ডিফারেন্টভাবে আমরা ন্যারেশনটা শিখবো, একেবারে সংক্ষেপে। দেখবা যে খুব দ্রুত হয়ে যাচ্ছে, সুতরাং ক্লাসটা মনোযোগ সহকারে করতে হবে। প্রথমত আমরা বলেছি 2 ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে রিপোর্টিং ভার্ব আর একটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। আমরা যদি একটু এক্সাম্পলে দেখি, রফিক said my father is talking about politics now. রফিক বলল যে আমার বাবা এখন পলিটিক্স নিয়ে কথা বলছেন। তার মানে দেখো, কোনো একজন ব্যক্তির যখন কথা আমি সরাসরি কোট করব, এটাকে কোট আনকোট বলে। যখন ইউনিভার্সিটিতে উঠবে তখন তোমরা এই টার্মটার সাথে পরিচিত হবে, কোট আনকোট বলে। অর্থাৎ কোনো একজন ব্যক্তি যেভাবে বলেছেন আমি সেভাবেই উপস্থাপন করছি, যে মাই ফাদার ইজ টকিং অ্যাবাউট পলিটিক্স নাও, অথবা রফিকস ফাদার টকিং অ্যাবাউট পলিটিক্স নাও, পলিটিক্স নিয়ে কথা বলতেছেন, এটা তার প্রত্যক্ষ উক্তি। অন দ্য আদার হ্যান্ড রফিক সেড, এটা কে বলছে? রফিক বলছে। তার মানে রফিক সেড এটা একটা পার্ট, আর মাই ফাদার ইজ টকিং অ্যাবাউট পলিটিক্স নাও এটা একটা পার্ট। 2টা পার্ট, 2টা পার্টকে কিভাবে ভাগ করলাম? এখানে দেখো এই একটা কমা আছে, কমার পূর্বের একটা অংশ, কমার পরের একটা অংশ। আবার কমার পরের অংশটা কি দ্বারা আবদ্ধ আছে? ইনভার্টেড কমা দ্বারা আবদ্ধ আছে। তার মানে ইনভার্টেড কমার বাহিরের এই অংশটাকে বলা হয় রিপোর্টিং ভার্ব, আর ইনভার্টেড কমার মধ্যের অংশটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ। তাহলে কোনো একজন ব্যক্তি যেই কথাটা বলেছেন সেই কথাটা হবে কি হবে? রিপোর্টেড স্পিচ। আর এই রিপোর্টেড স্পিচটা যিনি বলতেছেন, অর্থাৎ যার মুখ থেকে আমরা শুনতেছি, তার উপস্থাপনের ধরনটাকে আমরা কি বলি? রিপোর্টিং ভার্ব। আশা করি এই পার্টটা তোমরা বুঝতে পেরেছো, এটা আহামরি কঠিন কাজ না। সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট, আমরা একেবারে ন্যারেশনের মধ্যে ঢুকে যাচ্ছি, অর্থাৎ ন্যারেশনের ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্ট, ইনডিরেক্ট থেকে ডিরেক্টে কিভাবে করব এই নিয়মের মধ্যে ঢুকে যাচ্ছে। ন্যারেশনের ক্ষেত্রে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট এবং ইনডিরেক্ট থেকে ডিরেক্টের ক্ষেত্রে আমরা সব সময় 5 ধরনের পরিবর্তন করব। কত ধরনের পরিবর্তন করব? 5 ধরনের পরিবর্তন। সব সময় এই 5 ধরনের পরিবর্তন হবে।
ন্যারেশন করার ক্ষেত্রে সেটা প্যাসেজ ন্যারেশন হোক আর সেটা সেন্টেন্স ন্যারেশন হোক, যে ধরনেরই ন্যারেশন হোক না কেন, ডিরেক্ট থেকে ইনডিরেক্ট অথবা ইনডিরেক্ট থেকে ডিরেক্ট, আমরা যেটাই করি না কেন আমাদেরকে স্টেপ বাই স্টেপ সব সময় 5 ধরনের পরিবর্তন ফলো করতে হবে। কত ধরনের পরিবর্তন ফলো করতে হবে? 5 ধরনের। ওকে, তাহলে এখানে যদি আমরা একটু খেয়াল করি, দেখো রফিক সেড, এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব আর এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচের মধ্যে আমরা টোটাল 5 ধরনের পরিবর্তন করব। 5 ধরনের পরিবর্তনগুলো আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। দেখো আমাদের প্রথম যে ফার্স্ট পরিবর্তন, সেই পরিবর্তনটা হবে রিপোর্টিং ভার্বের ক্ষেত্রে। আচ্ছা, এখানে আমরা আরেকটা বিষয় একটু তোমাদের কাছে জেনে নিই, দেখি তোমরা জানো কিনা। ন্যারেশন করার ক্ষেত্রে কোন অংশটা দেখা গুরুত্বপূর্ণ? আমরা যখন ন্যারেশন করতেছি, এটাকে আমি একটু মুছে দিচ্ছি তোমাদের বোঝার সুবিধার্থে। এই সেন্টেন্সটাকে যখন আমরা ন্যারেশন করব, আমরা কোন বিষয়গুলো লক্ষ্য করব? আমরা কি এই সেন্টেন্সের কোন দিকটা লক্ষ্য করব? ফার্স্ট 1 নম্বর, আমরা প্রথমে কি টেন্স লক্ষ্য করব, না 2 নম্বর আমরা সেন্টেন্স লক্ষ্য করব? বলো তো। ন্যারেশন করার ক্ষেত্রে রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচ, এই পুরো সেন্টেন্সটা পড়ার পরে আমাদের প্রথম কোন বিষয়টা লক্ষ্য করা উচিত, কোন বিষয়টার দিকে তাকানো উচিত? টেন্সের দিকে তাকানো উচিত না সেন্টেন্সের দিকে তাকানো উচিত? তোমরা এটা একটু আমাকে কমেন্ট করে জানিয়ে দাও, কোন বিষয়টা তুমি আগে দেখো, তুমি কোনটা আগে দেখো ন্যারেশন করার ক্ষেত্রে? তুমি কোন বিষয়টা আগে দেখো? তুমি কি এই সেন্টেন্সের টেন্স আগে দেখো না সেন্টেন্স আগে দেখো? অর্থাৎ এটা কোন ধরনের সেন্টেন্স, এটা আগে দেখো, না তুমি টেন্স অর্থাৎ এটা কোন টেন্সে আছে এটা আগে দেখো? অনেকেই কমেন্ট করেছো, অসংখ্য ধন্যবাদ। টেন্স বলেছো, টেন্স বলেছো, টেন্স বলেছো। ওকে, টেন্স টেন্স, ফার্স্ট সেন্টেন্স, সেকেন্ড টেন্স। মুস্কান কুইন, অসংখ্য ধন্যবাদ, দ্যাটস এক্সিলেন্ট অ্যান্সার। এরপরে সেন্টেন্স বলেছো রাকিব, ওমর ফারুক বলেছো টেন্স, সামিরা বলেছো সেন্টেন্স। অনেকেই সেন্টেন্স টেন্স সেন্টেন্স টেন্স বলেছো, বাট আমার যেটা মনে হয় তোমরাও আশা করি আমার সাথে একমত হবে, সেটা হচ্ছে ন্যারেশন করার ক্ষেত্রে প্রথমে, বিশেষ করে তোমাদের ইন্টারের জন্য, তোমরা যারা ইন্টারে আছো, তোমাকে যে ন্যারেশনটা প্যাসেজ ন্যারেশন যেটা দিচ্ছে, এটাকে যেহেতু পরিবর্তন করার জন্যই দিচ্ছে, বিষয়টা এমন না একটা সেন্টেন্স দিচ্ছে সেন্টেন্সের কোনো পরিবর্তন হবে না, সেন্টেন্সে পরিবর্তন করার জন্যই দিচ্ছে। সুতরাং সর্বপ্রথম কি দেখা দরকার? আমার মনে হয় সর্বপ্রথম সেন্টেন্স দেখা দরকার, কারণ টেন্স এটা আমার পরে আসতেছে। প্রথমে আমাকে সেন্টেন্সটা দেখতে হচ্ছে যে এই সেন্টেন্সটা কোন ধরনের সেন্টেন্স, এটা কি অ্যাসার্টিভ, এটা কি ইন্টারোগেটিভ, এটা কি ইম্পারেটিভ, এটা কি অপটাটিভ না এক্সক্লামেটরি? কারণ এই সেন্টেন্সটা যদি অ্যাসার্টিভ সেন্টেন্স হয় তখনই আমার রিপোর্টিং ভার্বের পরিবর্তনটা হবে একরকম। এই সেন্টেন্সটা যদি ইন্টারোগেটিভ হয় তখন এই সেইডের পরিবর্তে কি বসবে? সেইডের পরিবর্তে আমি বসাবো আস্কড। যদি আমার এই রিপোর্টেড স্পিচটা ইম্পারেটিভ সেন্টেন্স হয় তখন কিন্তু আমি আস্কড না বসে রিপোর্টিং ভার্বের ক্ষেত্রে বসাবো রিকোয়েস্ট। তার মানে আমি কি দেখলাম? আগে সেন্টেন্স দেখলাম। এটা যদি অপটাটিভ সেন্টেন্স হয় তখন আমি বসাচ্ছি প্রেড, PRAYED, প্রেড। এটা যদি এক্সক্লামেটরি সেন্টেন্স হয় তখন আমি রিপোর্টিং ভার্বে কি বসাচ্ছি? এক্সক্লেমড উইথ জয়, এক্সক্লেমড উইথ সরো। তার মানে আমরা কি করছি? প্রথমেই ন্যারেশনে রিপোর্টেড স্পিচটার দিকে তাকাচ্ছি, এরপরে এটা কোন ধরনের সেন্টেন্স এটা লক্ষ্য করছি, এরপরে আমরা আমাদের যে প্রথম পরিবর্তন যেটা বললাম অর্থাৎ রিপোর্টিং ভার্বের পরিবর্তন সেটা করছি। সুতরাং ন্যারেশন করার ক্ষেত্রে তোমাকে প্রথমে যে বিষয়টা লক্ষ্য করতে হবে সেটা হচ্ছে রিপোর্টেড স্পিচটা কোন সেন্টেন্সে আছে, অর্থাৎ অর্থগতভাবে যে বাক্য 5 প্রকার, সেই 5 প্রকারের মধ্যে কোন প্রকার বাক্যে আছে। আশা করি এই অংশটা তোমরা বুঝতে পেরেছো কেন আমরা সেন্টেন্স দেখব। তাহলে আমাদের প্রথম পরিবর্তন রিপোর্টিং ভার্বের পরিবর্তন, এটা আমরা রিপোর্টেড স্পিচের সেন্টেন্সের ধরন দেখে করব। যদি অ্যাসার্টিভ সেন্টেন্স হয় তখন লিখব সেইডের পরিবর্তে টোল্ড, কিছু কিছু ক্ষেত্রে সেইডও রাখা যেতে পারে, কোনো সমস্যা নেই। এরপরে যদি এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স হয় তখন লিখব আস্কড, যদি ইম্পারেটিভ সেন্টেন্স হয় রিকোয়েস্ট, অপটাটিভ সেন্টেন্স হলে প্রেড, এক্সক্লামেটরি সেন্টেন্স হলে এক্সক্লেমড উইথ জয়, এক্সক্লেমড উইথ সরো। তাহলে আমাদের প্রথম পরিবর্তনটা গেল। সেকেন্ড দেখো আমরা যে পরিবর্তনটা করি,
কমা এবং ইনভার্টেড কমা উঠিয়ে দিয়ে আমাদের কানেক্টরস বসাতে হয়। তাহলে এটা ছিল রিপোর্টিং ভার্বের পরিবর্তন। সেকেন্ড পরিবর্তন, এই যে কমা এবং ইনভার্টেড কমা উঠে আমরা কি বসাইছি, লিঙ্কার্স বলতে পারি আমরা, অথবা তোমরা বলতে পারো কানেক্টরস, লিঙ্কার্স অথবা কানেক্টরস। তাহলে আমাদের সেকেন্ড পরিবর্তন কি, কমা এবং ইনভার্টেড কমা উঠিয়ে একটা লিঙ্কার্স বা কানেক্টরস বসাতে হবে। এখন তোমাদের কাছে আমার আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে এই যে আমি লিঙ্কার্স বা কানেক্টরস বসাবো, এটা আমি কি দেখে বসাবো, টেন্স দেখে বসাবো না সেন্টেন্স দেখে বসাবো? আমরা যে এই লিঙ্কার্সটা ব্যবহার করি, এই লিঙ্কার্সটা আমরা রিপোর্টেড স্পিচের কোন অংশটা দেখে নির্ধারণ করি? প্রথম অপশন টেন্স দেখে নির্ধারণ করি, না সেন্টেন্স দেখে নির্ধারণ করি, না থার্ড অপশন হচ্ছে পার্সন দেখে নির্ধারণ করি? খুব দ্রুত আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দাও যে আমরা যখন ন্যারেশনের ক্ষেত্রে লিঙ্কার্স বা কানেক্টরস ব্যবহার করি, এটা আমরা কি দেখে ব্যবহার করি? রিপোর্টেড স্পিচের টেন্স দেখে ব্যবহার করি, সেন্টেন্স দেখে ব্যবহার করি, অর পার্সন দেখে ব্যবহার করি? খুব দ্রুত কমেন্ট করে জানিয়ে দাও। তোমরা 100 জন দেখছো, 100 জন অ্যাবভ, তার মানে 100টা কমেন্ট হওয়ার কথা 1 মিনিটের মধ্যে বা কয়েক সেকেন্ডের মধ্যে। মাথার উপর দিয়ে যাচ্ছে? মাথার উপর দিয়ে যাবে না আশা করি। ক্লাস 6 থেকে ন্যারেশন পড়ছো, ন্যারেশন তো পড়াচ্ছে। ক্লাস 6-এ টিউশন প্রাইভেট পড়ছো, বাসায় টিউটর পড়াইছে, স্কুলের স্যার পড়াইছে, 7-এ পড়ছো, 8-এ পড়ছো, 8-এ বোর্ড এক্সাম দিছো, এরপরে আবার 10-এ দিছো, বাপরে বাপ, এরপরে আবার বিসিএসেও গিয়ে পড়বা, এরপরেও দেখবা যে ন্যারেশন মাথার উপর দিয়ে যায়। কারণ ন্যারেশনকে বিশ্লেষণ করে পড়া হয় না। এবং যখন কম্পিটিটিভ এক্সাম দিবা, এই যে কিছুদিন পরে যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবা, তখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার এক্সাম হলে গিয়ে ন্যারেশন আর ভয়েস কাছাকাছি মনে হবে, মানে মানে চোখ দুইটা হচ্ছে গিয়ে অনেক বড় বড় হয়ে যাবে, মনে হবে এটা কি ন্যারেশন করতেছি না এটা ভয়েস করতেছে, ভয়েসের নিয়ম কোনটা, ন্যারেশনের নিয়ম কোনটা। চোখগুলো হচ্ছে অনেক বড় বড় হয়ে যাবে, হাত পা সুইটিং করতে থাকবে, ঘামাতে থাকবে। যার জন্য তোমাকে পড়ার সময় একেবারে ক্রিস্টাল ক্লিয়ার ধারণা নিয়ে পড়া উচিত। প্রত্যেকটা টপিকস নিখুঁতভাবে খেটে খেটে, মানে খুঁটে খুঁটে পড়া উচিত। খেটে খেটে না, খুঁটে খুঁটে পড়তে হবে। সুতরাং দেখো, আমরা কিন্তু এই 3টার মধ্যে একটাও দেখি না, একটা দেখি, 2টা দেখি না। তার মানে এক্ষেত্রেও আমরা সেন্টেন্সের দিকে লক্ষ্য করি। দেখো, এই সেন্টেন্সটা যদি 1 নম্বর অ্যাসার্টিভ হয়, অর্থাৎ আমাদের এই যে রিপোর্টেড স্পিচটা আছে এটা যদি অ্যাসার্টিভ সেন্টেন্স হয়, সেকেন্ড হচ্ছে যদি অপটাটিভ সেন্টেন্স হয়, অপটাটিভ, থার্ড হচ্ছে এটা যদি এক্সক্লামেটরি সেন্টেন্স হয়, এক্সক্লামেটরি সেন্টেন্স হয়, অর্থাৎ রিপোর্টেড স্পিচটা যদি অ্যাসার্টিভ সেন্টেন্স হয়, অপটাটিভ সেন্টেন্স হয়, এক্সক্লামেটরি সেন্টেন্স হয়, তখন আমরা কানেক্টরস হিসেবে সবসময় কি ব্যবহার করি? দ্যাট ব্যবহার করি। কিন্তু কানেক্টরস হিসেবে দ্যাট ব্যবহার না করে সেন্টেন্সটা যদি ইন্টারোগেটিভ হয়, কি হয়? ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভ হলে আমরা কি ব্যবহার করি? এই দ্যাটের পরিবর্তে ইন্টারোগেটিভ হলে কানেক্টরস হিসেবে আমরা ব্যবহার করি ইফ। হোয়েদার নর্মালি আমরা ব্যবহার করি না, আমরা যেটা ব্যবহার করি সেটাই বলবো। আমরা ইফ ব্যবহার করি, অথবা কি ব্যবহার করি? যদি রিপোর্টেড স্পিচটা WH অর দ্বারা শুরু হয়, অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্সটা যদি WH অর দ্বারা শুরু হয়, তখন আমরা WH অরকে কি হিসেবে ব্যবহার করি? কানেক্টরস হিসেবে ব্যবহার করি। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্স হিসেবে কানেক্টরস কি হয়? ইফ অথবা WH অর। এরপরে আমাদের রিপোর্টেড স্পিচটা যদি কোন ধরনের সেন্টেন্স হয়? ইম্পেরেটিভ হয়, ইম্পেরেটিভ। এখন আবার ইম্পেরেটিভ সেন্টেন্স 2 ধরনের। কিছু কিছু ইম্পেরেটিভ সেন্টেন্স হচ্ছে ফার্স্ট পারসন অ্যান্ড থার্ড পারসন দিয়ে শুরু হয়, অর্থাৎ লেট দিয়ে শুরু হয়, কিছু হয় সেকেন্ড পারসন দিয়ে শুরু। ইম্পেরেটিভ সেন্টেন্স যদি সেকেন্ড পারসন দিয়ে শুরু হয়, যেমন ওপেন দ্য ডোর, ক্লোজ দ্য ডোর, কেম হিয়ার, অর্থাৎ সরাসরি ভার্ব দ্বারা যেই সেন্টেন্সগুলো শুরু হচ্ছে, এই সেন্টেন্সের ক্ষেত্রে কানেক্টরস আমরা কি ব্যবহার করি? কানেক্টরস টু ব্যবহার করি। আবার যদি লেট দ্বারা শুরু হয়, তখনও কিন্তু আমরা কি ব্যবহার করি? দ্যাট ব্যবহার করি। আমি এইগুলো নিয়ে প্রত্যেকটার জন্য স্লাইড আছে, আমি স্লাইডে আবার তোমাদেরকে দেখিয়ে দিব বোঝার সুবিধার্থে। বাট আমরা একেবারে ডিটেলসে ডিসকাস করে যাচ্ছি, যার জন্য আমাদের পরবর্তী স্লাইডগুলো দেখতে সহজ হবে বা সুবিধা হবে।
তাহলে দেখো বিষয়টা খুব সহজ। সেটা বললাম যে আমাদের সেকেন্ড পরিবর্তন যে কানেক্টরস বা লিঙ্কার্স, এটার আমরা পরিবর্তন করব রিপোর্টেড স্পিচের সেন্টেন্সটা দেখে। সেন্টেন্স যদি অ্যাসার্টিভ, অপটাটিভ, এক্সক্লামেটরি হয় তখন আমরা কানেক্টরস হিসেবে দ্যাট বসাবো। সেন্টেন্সটা যদি ইন্টারোগেটিভ হয় তখন আমরা কানেক্টরস হিসেবে দুইটা শব্দ ব্যবহার করতে পারি, একটা ইফ অথবা ডাব্লিউএস অর। যদি অক্সিলারি ভার্ব দিয়ে ইন্টারোগেটিভ সেন্টেন্সটা শুরু হয়, যেমন আর ইউ নো মি, তুমি কি আমাকে জানো, অথবা ডু ইউ নো হার, তুমি কে তাকে জানো, এই যে ডু দ্বারা শুরু হয়েছে, আর দ্বারা শুরু হয়েছে, এক্ষেত্রে আমরা লিঙ্কার্স বা কানেক্টরস হিসেবে ইফ ব্যবহার করব। আর হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি, কি দ্বারা শুরু হয়েছে, ওয়ার্ড দ্বারা শুরু হয়েছে, তার মানে এই ডাব্লিউএস অরটাই কানেক্টরস হিসেবে থেকে যাবে। সর্বশেষ যদি রিপোর্টেড স্পিচটা ইম্পারেটিভ সেন্টেন্স হয় তখন আমরা কানেক্টরস বা লিঙ্কার্স হিসেবে কি ব্যবহার করব, টু ব্যবহার করব। আশা করি সহজ, একেবারে সিম্পল বিষয়টা। এই অংশটা তোমরা বুঝতে পেরেছো, আমাদের সেকেন্ড যে পরিবর্তন এই অংশটা। দেখো এরপরে থার্ড যে পরিবর্তনটা আসে সেটা হচ্ছে পার্সন পরিবর্তন। কমা, ইনভার্টেড কমার বিষয়টা গেল। মাই ফাদার ইজ টকিং অ্যাবাউট পলিটিক্স নাও। মাই ফাদার, এই পুরো সেন্টেন্সের এটা হচ্ছে সাবজেক্ট, রিপোর্টেড স্পিচের সাবজেক্ট, জিসিটি। এখন তোমাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে, মাই ফাদার, এই আমার বাবা, এটার বাংলা অর্থ হচ্ছে আমার বাবা, বাংলা অর্থ হচ্ছে আমার বাবা। এখন তোমরা আমাকে একটু বলে দাও তো, মাই ফাদার এটা কার বাবা? এটা কি মনসুর স্যারের বাবা, এটা কি তোমার বাবা, না এটা রফিকের বাবা? কার বাবা? মাই ফাদার, এখানে এই মাই ফাদারটা কার বাবা? এই সেন্টেন্সে মাই ফাদারটা কার বাবা? মাই ফাদারটা কি রফিকের বাবা? মাই ফাদারটা কি আমার বাবা, না মাই ফাদারটা তোমার বাবা? কার বাবাকে বোঝাচ্ছে এই বাক্যে? মাই ফাদারটা মাই ফাদার, তার মানে মাই ফাদারটা কার বাবা? মাই ফাদারটা রফিকের বাবা। কার বাবা বোঝাচ্ছে? রফিকের বাবা। তার মানে এখানে দেখো রফিক, মাই ফাদার আমার বাবা, এই রফিকটাকে, এই রফিকটা হচ্ছে এখানে থার্ড পারসন। অন দ্য আদার হ্যান্ড এখানে দেখো মাই ফাদার, আমার বাবা, এই যে মাই শব্দটা, তোমাদের কাছে আমার আর একটা প্রশ্ন। রফিক অসংখ্য ধন্যবাদ, রফিকের বাবা অসংখ্য ধন্যবাদ, এটা তোমরা বুঝতে পেরেছো। এখন এই যে মাই, এই মাই শব্দটা কোন পারসন? তোমরা আমাকে একটু বলে দাও তো, মাই শব্দটা কোন পারসন? এটা কি ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন আর থার্ড পারসন? মাই শব্দটা কোন পারসন? ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন আর থার্ড পারসন? কোন ধরনের পারসন? মাই শব্দটা প্রোনাউনের মধ্যে, প্রোনাউন তোমরা যখন অথবা পার্সন যখন পড়বে, পার্সন শব্দের অর্থ হচ্ছে গিয়ে, পার্সন শব্দের অর্থ কি? নামের ধারণা আর কি। এই পার্সনটা কাকে বোঝাচ্ছে? পার্সন শব্দের অর্থ ব্যক্তিকে বোঝাচ্ছে, উত্তম পুরুষ, যেটাকে আমরা বাংলায় যেটাকে কি বলি, পার্সন দিয়ে আমরা পড়েছিলাম পুরুষ। ইংলিশের আসলে ওইভাবে অর্থ করা যাচ্ছে না, পার্সন দ্বারা পুরুষ পড়েছিলাম, বাংলায় উত্তম পুরুষ, মধ্যম পুরুষ, নাম পুরুষ। এখানে এই ফার্স্ট, সেকেন্ড, থার্ড এর মধ্যে মাই ফাদার, মাইটা কোন পার্সন? ফার্স্ট পার্সন বলেছো। সামিরা, মুনতাহিন, আকরাম অসংখ্য ধন্যবাদ। তার মানে দেখো এই যে ফার্স্ট পার্সনটা পরিবর্তন হয় রিপোর্টিং ভার্বে, আমাদের যে এই যে রিপোর্টিং ভার্বটা আছে, রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী। ফার্স্ট পার্সন পরিবর্তন হয় রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী। এখন এক্ষেত্রে আমরা এটা মনে রাখতে পারি যে ফার্স্ট পার্সন পরিবর্তন হয় রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী। এখানে যদি সেকেন্ড পার্সন থাকতো, সেকেন্ড পার্সন কে থাকতো? ইওর ফাদার, ইওর ফাদার যদি থাকতো, মাই ফাদার, যেমন রফিক সেড টু মি, এটা এরকম আছে, রফিক সেড টু মি ইওর ফাদার ইজ টকিং অ্যাবাউট পলিটিক্স নাও। এখন এক্ষেত্রে এই যে ইওর ফাদার বললাম, ইওর ফাদারটা মূলত কার বাবাকে বোঝাচ্ছে? যদি এখানে মাই ফাদার না থেকে ইওর ফাদার থাকতো, এটা তখন রফিকের বাবাকে বোঝাচ্ছে, না আমার বাবাকে বোঝাচ্ছে, না তোমার বাবাকে বোঝাচ্ছে? কার বাবাকে বোঝাচ্ছে বলো তো? এখানে মাই শব্দটা নাই, মাই শব্দের জায়গায় আছে ইওর ফাদার ইজ টকিং অ্যাবাউট পলিটিক্স নাও। অর্থাৎ রফিক সেড টু মি, রফিক আমাকে বলল
ইওর ফাদার ইজ টকিং অ্যাবাউট পলিটিক্স নাও, এখানে এই ইওর ফাদার দ্বারা কার বাবাকে বোঝাচ্ছে? আমার বাবাকে বোঝাচ্ছে, তোমার বাবাকে বোঝাচ্ছে, না রফিকের বাবাকে বোঝাচ্ছে? আমার বাবাকে বোঝাচ্ছে, আমার বাবাকে বোঝাচ্ছে, রাইট। তার মানে দেখো, যখন বললাম ইওর ফাদার, তোমার বাবা, তোমার বাবাটা কার বাবা? মূলত আমার বাবা। তার মানে এখানে দেখো সেকেন্ড পারসন পরিবর্তন হয় রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী। অবজেক্টটা কি আছে? রফিক সেড টু মি, মি, তার মানে মিটাকে, মিটা হচ্ছে আই। তার মানে এখানে পার্সন পরিবর্তনের ক্ষেত্রে আমরা একটা বিষয় খেয়াল করলাম, সেটা হচ্ছে ফার্স্ট পার্সন হবে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী, সেকেন্ড পার্সন ইওর ফাদার, ইউ মানে সেকেন্ড পার্সন, এটা হবে রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী, আর ইওর ফাদার মানে হচ্ছে মাই ফাদার, আমার বাবা। তার মানে পার্সন পরিবর্তনটা আমরা এটা বুঝতে পেরেছি। অন দ্য আদার হ্যান্ড, এটা যদি থার্ড পার্সন থাকতো, এখন এখানে এভাবেও থাকতে পারতো হিজ ফাদার, তার বাবা। রফিক সেড হিজ ফাদার ইজ টকিং অ্যাবাউট পলিটিক্স, এক্ষেত্রে আমার বাবাও বোঝাচ্ছে না, তোমার বাবাও বোঝাচ্ছে না, তার বাবাকে বোঝাচ্ছে, অন্য আরেকজন ব্যক্তিকে বোঝাচ্ছে। তার মানে এক্ষেত্রে কিন্তু আমাদের রিপোর্টিং ভার্বের মধ্যে এই যে তার, এই কথাটা কিন্তু উল্লেখ নাই। অর্থাৎ তুমি এবং আমি যখন কথা বলছি, অর্থাৎ আমরা দুইজনই আছি, তুমি এবং আমি এবং জান্নাতুল নাইম আছে, এই দুইজনই আছে, অথবা আমি এবং আওয়াল আছি, আমরা দুজনই কথা বলতেছি, আমাদের দুজনের মধ্যে কিন্তু থার্ড পার্সন নাই, যার জন্য থার্ড পার্সনের কোনো পরিবর্তনের দরকারই হচ্ছে না। আর ফার্স্ট পার্সন হচ্ছে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট মানে তুমি, সেকেন্ড পার্সন হচ্ছে আমি, যখন আমি তোমার কথা শুনতেছি, অথবা আমি যখন কথা বলতেছি আমি হচ্ছি ফার্স্ট পার্সন, তুমি যখন শুনতেছো তুমি সেকেন্ড পার্সন। তাহলে ফার্স্ট পার্সন পরিবর্তন হবে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী, সেকেন্ড পার্সন পরিবর্তন হবে রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী, আর থার্ড পার্সনের ক্ষেত্রে কোনো পরিবর্তন হবে না। আশা করি এই অংশটা বুঝতে পেরেছো। পার্সন পরিবর্তনটা খুবই সহজ। আশা করি পার্সন পরিবর্তন নিয়ে তোমাদের আর কখনো ঝামেলা হওয়ার কথা না। পরীক্ষার হলে গিয়ে তোমরা এই বিষয়টা নিয়ে একেবারে কনফিউজড হয়ে যাও পার্সন পরিবর্তন নিয়ে। সুতরাং তুমি যদি সেন্টেন্সের বাংলা অর্থটা একটু বুঝো, প্লাস পার্সনের বিষয়টা যদি একটু ক্লিয়ার থাকে যে মাই বাবা বলতে কার বাবাকে বোঝাচ্ছে, মাইটা ফার্স্ট পার্সন তার মানে কার সাথে রিলেটেড, রিপোর্টিং ভার্বের সাবজেক্টের সাথে রিলেটেড, ইউটা সেকেন্ড পার্সন তার মানে আমার সাথে কথা বলতেছে, আমার সাথে রিলেটেড, আর যখন থার্ড পার্সন হি সার দেয়ার থাকতেছে তখন তারা আমাদের সাথে নাই, তার মানে তারা আউটার পার্সন, তাদের কোনো পরিবর্তন হচ্ছে না। তার মানে এখানে আমাদের থার্ড পরিবর্তন যেটা, সেটা হচ্ছে আমরা যদি দেখি পার্সন পরিবর্তন মাই ফাদার, তার মানে কার বাবা? রফিকের বাবা, তার মানে এখানে স্পেলিং মিস্টেক কি হবে? হিজ ফাদার, তার বাবা, হিজ ফাদার। তাহলে আমাদের থার্ড পরিবর্তন গেল। এরপরে সর্বশেষ মানে চতুর্থ পরিবর্তন টেন্সের পরিবর্তন, ইজ টকিং, এটা কোন টেন্সে আছে? ইজ টকিং এটা কোন টেন্সে আছে, কোন ধরনের টেন্স? এই সেন্টেন্সটা কোন ধরনের টেন্সে আছে আমাকে একটু কমেন্ট করে জানাও তো। তোমরা জানি এই অংশটা জানো, তারপর একটু কমেন্ট করে জানাও ইজ টকিং এটা কোন টেন্স, প্রেজেন্ট টেন্স না পাস্ট টেন্স? এটা প্রেজেন্ট টেন্স না পাস্ট টেন্স? ইজ টকিং এটা প্রেজেন্ট টেন্স না পাস্ট টেন্স? প্রেজেন্ট টেন্স অবশ্যই। তার মানে ন্যারেশনের ক্ষেত্রে টেন্সের পরিবর্তনটা কি হবে? টেন্সের পরিবর্তনটা খুব সহজ। এক নম্বর হচ্ছে PRESENT, প্রেজেন্ট টেন্স হলে সব সময় ন্যারেশনে সেটা কি হয়ে যাবে? পাস্ট টেন্স হয়ে যাবে। প্রেজেন্ট টেন্স মানে পাস্ট টেন্স হবে। ইভেন যদি রিপোর্টেড স্পিচটা ফিউচার টেন্স হয়ে যায়, FUTURE ফিউচার হয়ে যায়, তখন ন্যারেশনে এটা কি হয়ে যাবে? ফিউচার পাস্ট টেন্স। তোমরা কি জানো ফিউচার পাস্ট টেন্স কি? উইল এর পাস্ট টেন্স কি এবং ক্যান এর পাস্ট টেন্স কি? আমরা তো জানি নর্মালি উইল, ক্যান, শ্যাল এগুলোর পাস্ট টেন্স কি বলতে পারো? উইল, ক্যান, শ্যাল এগুলোর পাস্ট টেন্স কি? আমরা টেন্স পরিবর্তন দেখছি যে ন্যারেশনের ক্ষেত্রে প্রেজেন্ট টেন্স সরাসরি পাস্ট টেন্স হয়ে যাবে, ফিউচার টেন্স থাকলে এটা ফিউচার পাস্ট টেন্স হয়ে যাবে। তোমাদের কাছে আমার প্রশ্ন ছিল
যে উইল, ক্যান, শ্যাল এগুলো সাধারণত ফিউচার টেন্সে ব্যবহৃত হয়। এগুলোর পাস্ট টেন্স কি হবে? উইলের জায়গায় উড হবে, অসংখ্য ধন্যবাদ সমীর বলেছ উড। তারপরে ক্যানের জায়গায় কি হবে? কুড হবে। শ্যালের জায়গায় কি হবে? শ্যালের জায়গায় শুড হবে। ন্যারেশনের ক্ষেত্রে আমরা নর্মালি উড ব্যবহার করে থাকি। তার মানে দেখো এটাকে বলা হয় ফিউচার পাস্ট টেন্স। অ্যান্ড আমাদের ন্যারেশনের ক্ষেত্রে টেন্সের থার্ড পরিবর্তন কি? থার্ড পরিবর্তন হচ্ছে যদি বাক্যটা পাস্ট টেন্সে থাকে তখন এটা দুই ধরনের হতে পারে। পাস্ট ইনডিফিনিট হলে হবে পাস্ট পারফেক্ট। পাস্ট ইনডিফিনিট কি হলে কি হবে? পাস্ট ইনডিফিনিট হলে হবে পাস্ট পারফেক্ট। আর যদি এটা পাস্ট পারফেক্ট হয় অর্থাৎ পাস্ট কন্টিনিউয়াস হয়, পাস্ট কন্টিনিউয়াস হলে হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এবং যদি এটা পাস্ট পারফেক্ট থাকে এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকে তাহলে কোনো পরিবর্তন হয় না। তাহলে দেখো এখানে টোটাল আমরা হচ্ছে কি মাত্র 3 ধরনের টেন্স পরিবর্তন মনে রাখবো। প্রেজেন্ট টেন্স থাকলে পাস্ট টেন্স, তার মানে তোমাকে কিন্তু আবার গদ বাঁধা নিয়ম অনুযায়ী মুখস্থও করতে হচ্ছে না। মাঝে মাঝে যেটা আমরা করি যে প্রেজেন্ট ইনডিফিনিট মানে পাস্ট ইনডিফিনিট, পাস্ট প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট মানে পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস মানে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এত কষ্ট করে এত প্যারা নিয়ে মুখস্থ করা কি আছে? প্রেজেন্ট টেন্স মানে পাস্ট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট দেখছি পাস্ট ইনডিফিনিট হয়ে যাবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস দেখছি পাস্ট কন্টিনিউয়াস হয়ে যাবে, প্রেজেন্ট পারফেক্ট দেখছি পাস্ট পারফেক্ট হয়ে যাবে। অর্থাৎ সহজটাকে প্রেজেন্ট টেন্স আছে, পরেরটা কি হয়ে যাবে? পাস্ট টেন্স হয়ে যাবে। আবার ফিউচার টেন্স আছে, পরেরটাও কি হয়ে যাবে? পাস্ট টেন্স হয়ে যাবে। এরপরে থার্ড নম্বরে যে এটা পাস্ট ইনডিফিনিট টেন্স আছে, পাস্ট পারফেক্ট, পাস্ট কন্টিনিউয়াস আছে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট আছে কোনো পরিবর্তন হবে না, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস আছে কোনো পরিবর্তন হবে না। বিষয়টা খুবই সিম্পল। অর্থাৎ আমরা টেন্স পরিবর্তন নিয়ে যে ঝামেলায় পড়ে যাই এটা নিয়ে কোনো প্যারা নেই। এখানে আরেকটা বিষয় আছে, দেখি তোমরা বলতে পারো কিনা। যে বিষয়টা অনেক স্টুডেন্ট খেয়াল করে না সেটা হচ্ছে ভয়েস এবং ন্যারেশনের মধ্যে টেন্সের পার্থক্যটা কোথায় বলো তো? ভয়েস এবং ন্যারেশনের মধ্যে VOIC, ভয়েস এবং ন্যারেশনের মধ্যে তোমরা যারা লাইভে আছো এটা মোস্ট ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং একটা বিষয়। ভয়েস এবং ন্যারেশনের মধ্যে টেন্সের পার্থক্য কোথায়? টেন্সের পার্থক্য কোথায়? পার্থক্য কোথায়? ভয়েস এবং ন্যারেশনের মধ্যে টেন্সের পার্থক্য কোথায় বলতে পারো? ভয়েসে এবং ন্যারেশনের মধ্যে তোমরা আমাকে বলো তো, ভয়েস চেঞ্জে কি টেন্স পরিবর্তন হয়? ভয়েস চেঞ্জ, তোমাদের কাছে প্রশ্নটা হচ্ছে ভয়েস চেঞ্জে কি টেন্সের পরিবর্তন হয়? যদি উত্তর হয় হ্যাঁ তাহলে হ্যাঁ লেখো, আর যদি উত্তর হয় না তাহলে না লেখো। প্রশ্নটা হচ্ছে খুব সহজ, সেটা হচ্ছে ভয়েস চেঞ্জের ক্ষেত্রে টেন্সের পরিবর্তন হয় কি? যদি উত্তর হ্যাঁ হয় তাহলে আমাকে হ্যাঁ, আর যদি উত্তর না হয় আমাকে কমেন্টে না লিখে জানাও। খুব দ্রুত একটু কমেন্ট করে জানাও দেখি তোমরা এটা জানো কিনা। খুব ইন্টারেস্টিং একটা বিষয়। আমরা তো ন্যারেশনের ক্ষেত্রে বললাম টেন্স পরিবর্তন নিয়ে, কিন্তু ভয়েসের ক্ষেত্রে টেন্স পরিবর্তন হয় কি? না বলেছো, না বলেছো, না বলেছো। মালিহা অসংখ্য ধন্যবাদ। প্রিন্স থ্যাংক ইউ, চমৎকার। তার মানে একটা বিষয় আমরা দেখলাম যে ভয়েস চেঞ্জের ক্ষেত্রে কিন্তু টেন্স পরিবর্তন হয় না। অন দ্য আদার হ্যান্ড ন্যারেশনের ক্ষেত্রে পুরোপুরি টেন্স পরিবর্তন হয়ে যায়। প্রেজেন্ট টেন্স আর প্রেজেন্ট টেন্স থাকার কোনো সুযোগই নেই, পাস্ট টেন্স হয়ে যাচ্ছে। ফিউচার টেন্স আর ফিউচার থাকতেছে না, ফিউচার পাস্ট হয়ে যাচ্ছে। ইভেন পাস্ট ইনডিফিনিটও পাস্ট ইনডিফিনিটে থাকতে পারতেছে না, কারণ এটা পাস্ট পারফেক্ট হয়ে যাচ্ছে। এখানে যদি আরেকটু বিষয় তোমরা একটু খেয়াল করো, যদি একটু চিন্তা করো তাহলে বুঝতে পারবা। কারণ ন্যারেশন মানে যেহেতু উক্তি, তার মানে আমি এখন যে কথাটা বললাম সেই কথাটা যদি আগামীকাল গিয়ে তুমি তোমার অন্য এক ফ্রেন্ডের সাথে শেয়ার করতে চাও, এটা কিন্তু আর বর্তমান টেন্সে নাই। এটা গতকাল যখন, মানে আগামীকাল গিয়ে যখন তুমি শেয়ার করবে, গতকাল তো সম্ভব না, আগামীকাল গিয়ে যখন তুমি শেয়ার করবে তখন কিন্তু এটা পাস্ট টেন্স হয়ে যাবে। তার মানে আমি এখন যা বলছি একটু সময় পরেই সেটা পাস্ট হয়ে যাচ্ছে। যার জন্য এখানে ন্যারেশনের ক্ষেত্রে টেন্স স্থির থাকতে পারে না, সময় স্থির থাকতে পারে না, সময়টা প্রবহমান চলমান। যার জন্য এখানে তোমাকে সময় পরিবর্তন
করতেই হবে। অন দ্য আদার হ্যান্ড বয়েজের ক্ষেত্রে কিন্তু সময় পরিবর্তনের কোনো বিষয় নেই। বয়েজের ক্ষেত্রে যে বিষয়টা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে পার্সনটা গুরুত্বপূর্ণ, কাজটা কে করতেছেন এটা গুরুত্বপূর্ণ। অর্থাৎ বয়েজের ক্ষেত্রে ব্যক্তির উপরে ইমফাসাইজ করা হয়। এক্ষেত্রে আমরা যখন বয়েজ আলোচনা করব তখন দেখব মূলত বয়েজের যে সাবজেক্ট দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে পাওয়ারফুল সাবজেক্ট আর একটা হচ্ছে পাওয়ারলেস সাবজেক্ট। একেবারে সহজ আমরা যদি দেখি, তুমি ইন্ডিয়া গেলা তাজমহল দেখতে, হ্যাঁ, তার মানে তাজমহল যখন দেখতে গেলা তখন তোমার মুখ্য বিষয়টা কি? মুখ্য বিষয় কিন্তু তাজমহল। তখন তাজমহল দেখতে গিয়ে তুমি বলবা তাজমহল ওয়াজ বিল্ট বাই শাহজাহান, তাজমহলটা শাহজাহান বানাইছে। তার মানে তুমি তাজমহলের গুণকীর্তন করবা, তখন শাহজাহানের কথা বলবা না। আবার যখন তুমি শাহজাহানের সাহিত্যকর্ম, শাহজাহানের স্থাপনা নিয়ে চিন্তা করবা বা পড়াশোনা করবা, তখন বলবা শাহজাহান বিল্ট তাজমহল, শাহজাহান তাজমহলটা তৈরি করছেন। তার মানে আমার পার্সপেক্টিভ সিচুয়েশন অনুযায়ী সাবজেক্ট পরিবর্তন হচ্ছে। যখন আমি তাজমহল দেখতে যাচ্ছি তাজমহলটা আমার সাবজেক্ট, যখন আমি শাহজাহান সম্পর্কে পড়তে যাচ্ছি শাহজাহান আমার সাবজেক্ট। তার মানে এই ক্ষেত্রে ভয়েস চেঞ্জটা হচ্ছে, অর্থাৎ একটা হচ্ছে পাওয়ারফুল সাবজেক্ট, পাওয়ারলেস সাবজেক্ট। অন দ্য আদার হ্যান্ড যার জন্য এখানে ন্যারেশনের মানে টেন্সের বিষয়টা আসতেছে না, আর ন্যারেশনের ক্ষেত্রে সময়টা যেহেতু রিলেটেড এখানে সময়টা আসতেছে। আসলে আমি একটু ডিপ আলোচনা করছি তোমাদের সাথে, তোমরা মনোযোগ সহকারে শুনছো, এটা আমার ভালো লাগছে, এই জন্য আমি তোমাদের সাথে আলোচনা করছি। কারণ এই পার্থক্যগুলো তুমি যদি একটু চিন্তা না করো, বিশেষ করে এক্সাম হলে গিয়ে, কম্পিটিটিভ এক্সামে গিয়ে, চাকরির পরীক্ষার বা ভর্তি পরীক্ষার এক্সামে গিয়ে কনফিউজড হয়ে যাবে। তাহলে দেখো এখানে আমরা একেবারে শেষ পর্যায়ে এখানে যে টেন্সের পরিবর্তন, এটা ইজ টকিং, এটা প্রেজেন্ট টেন্স আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস, আমরা পাস্ট কন্টিনিউয়াস করে ফেললাম, ওয়াজ টকিং, শেষ। ফোর্থ পরিবর্তন, সর্বশেষ যে পরিবর্তন, কোনো ন্যারেশনে বাক্যের শেষে যে ওয়ার্ড বা ফ্রেজ, এটাকে আমরা কি বলতে পারি? ওয়ার্ডস অথবা ফ্রেজ, PHRAS, ওয়ার্ডস অথবা ফ্রেজ পরিবর্তন, এটাকে বলে ওয়ার্ডস অথবা ফ্রেজ পরিবর্তন। কেন এটা পরিবর্তন হচ্ছে? কারণ এই যে ওয়ার্ড অথবা এই যে ফ্রেজটা, এটা সময়ের সাথে রিলেটেড। কিসের সাথে রিলেটেড? শব্দের শেষে যেই শব্দটা থাকতেছে বা শব্দগুচ্ছ থাকতেছে সেটা সময়ের সাথে রিলেটেড। এখানে নাও না থেকে থাকতে পারতো টুমোরো, অথবা এখানে নাও না থেকে থাকতে পারতো ইয়েস্টারডে। তার মানে এটা কিন্তু সময় বোঝাচ্ছে, হয়তো আজ, না হয় আগামীকাল, না হয় গতকাল। যেহেতু সময়ের সাথে রিলেটেড, তার মানে সময়কে আমার পরিবর্তন করতে হবে। তাহলে নাও শব্দের অর্থ হচ্ছে এখন, আমরা নাও এর পরিবর্তে বলতেছি দেন মানে কি? দেন মানে তখন আমি বলতেছি আমার বাবা তখন পলিটিক্স নিয়ে কথা বলতেছিলেন, তার মানে তখন বলতেছিলেন, নট এখন। অর্থাৎ আমরা গতকাল এই কাজটা করতেছিলাম, মানে এখন না, দ্য প্রিভিয়াস ডে অথবা দ্য ফলোয়িং ডে, আসন্ন দিনগুলোতে আমরা এই কাজগুলো করব। তার মানে আসন্ন, দ্য ফলোয়িং ডে। তার মানে আমরা টুমোরো থাকলে ব্যবহার করতেছি দ্য ফলোয়িং ডে, ইয়েস্টারডে থাকলে ব্যবহার করতেছি দ্য প্রিভিয়াস ডে। যেহেতু এটা টেন্সের সাথে রিলেটেড, সুতরাং এই লাস্টের ওয়ার্ড এবং ফ্রেজকে পরিবর্তন করতে হচ্ছে। তাহলে অসংখ্য ধন্যবাদ। এখানে একটা বিষয় যদি আমরা একটু খেয়াল করি, সেটা হচ্ছে ন্যারেশনের ক্ষেত্রে তুমি যে ধরনেরই ন্যারেশন করো না, এই 5টা স্টেপ ধাপ বাই ধাপ যদি ফলো করো, ইনশাআল্লাহ ন্যারেশনের ক্ষেত্রে তোমার কোনো সমস্যা, কোনো ঝামেলা, কোনো কিছুই থাকবে না। ওকে, তাহলে আমরা একটু সরাসরি নিচে চলে যাই। দেখো আমি এখানে 5 ধরনের পরিবর্তন স্টেপ বাই স্টেপ রেখেছি, আলোচনা করে ফেলছি, যদিও এগুলো নিয়ে আমরা সময় আর কনজিউম করব না। কানেক্টরস নিয়ে আলোচনা করেছি, এখানে কানেক্টরসের বেশ কিছু এক্সাম্পল দিয়েছি। এখন এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করা দরকার। এরপরে আমরা সরাসরি প্যাসেজ ন্যারেশনের কিছু নিয়ম নিয়ে আলোচনা করব, যেহেতু তোমাদের প্যাসেজ ন্যারেশন আছে। এরপরে আমরা একটা এক্সাম্পল দেখব। তবে পড়ালেখা বাংলাদেশের মধ্যে বর্তমান সময়ের ওয়ান অফ দ্য বিগেস্ট এবং ওয়ান অফ দ্য ট্রেন্ডিং প্ল্যাটফর্ম, যারা কাজ করছে কমার্স এবং আর্টসের স্টুডেন্টদের নিয়ে, এবং আলহামদুলিল্লাহ সফলতার সাথে সারা বাংলাদেশ থেকে প্রায় শত স্টুডেন্টরা পড়ালেখার হাত ধরে, পড়ালেখার মাধ্যমে তাদের শিক্ষা জীবনে সাফল্য নিয়ে আসছে। এটা তোমরা অলরেডি অবগত আছো। আমাদের বেশ কিছুদিন আগে তোমরা জানো যে পাবলিক ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা শেষ হয়েছে, প্লাস এখনও চলমান আছে।
এখানে পড়ালেখা থেকে অনেক স্টুডেন্ট সাফল্যতার সাথে বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটিতে নিজেদের অবস্থান তৈরি করে নিয়েছে। প্লাস ইন্টার যেহেতু মানুষের জীবনের ওয়ান অফ দ্য বিগেস্ট একটা চ্যালেঞ্জিং এক্সাম, যে এক্সামটার উপরে নির্ভর করছে তোমার কেরিয়ারটা কি হবে, তোমার শিক্ষা জীবনটা আসলে কোন দিকে মোড় নিবে। একেবারে ভেরি সিম্পল, তুমি যদি একটু মনোযোগ সহকারে মানে এটাকে কি বলে এক্সাল ইনহাল করে ঠান্ডা মাথায় চিন্তা করো যে তুমি তোমার ইন্টারের এক্সামটা দিলা, ইন্টার এক্সাম দেওয়ার পরে তোমার রেজাল্ট পাবলিশ হলো, এরপরে তুমি কি করতেছো একটু চিন্তা করো তো। তুমি কি চাকরিতে জয়েন করতেছো, না তুমি কোনো পাবলিক ইউনিভার্সিটির বারান্দায় বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছ, ক্যাম্পাসে তোমার বান্ধবীর হাত ধরে হাঁটতেছ, আরও অনেক কিছু, না তুমি কাঁধে মাথায় বোঝা নিয়ে এগুলো নিয়ে তুমি তোমার সংসারের জন্য খাটছ, অথবা তুমি তোমার ছেলে মেয়েকে মানুষ করতেছ, মানে তোমার জীবনের স্বপ্ন শেষ, তুমি এখন স্বপ্ন দেখছো আমার পোলাটা অথবা আমার মায়াটা পাবলিক ইউনিভার্সিটিতে পড়াইতে হবে, এদেরকে মানুষ করতে হবে। অর্থাৎ তুমি মানুষ হওয়ার আগেই তোমার ছেলে মেয়ে মানুষ করার চিন্তা মাথায় ঢুকে গেছে। তুমি কোন জায়গায় নিজের পজিশনটা এখন থেকে দেখতে পারছো, জাস্ট ভিজুয়ালাইজেশন ইমাজিন করার চেষ্টা করো যে এখন থেকে আগামী 5 বছর পরে তোমার জীবনটা কি হতে যাচ্ছে, তুমি কি অর্জন করতে যাচ্ছ, কি হারাতে যাচ্ছ। এই বিষয়টা যদি একটু ইমাজিন করো, চিন্তা করো, তাহলে আশা করি তোমরা বুঝতে পারবে যে ইন্টারের এই সময়টা তোমাদের জন্য কত বেশি গুরুত্বপূর্ণ। এই সময়টাকে কোনোভাবেই হেলায় ফেলায় নষ্ট করা উচিত না। আর যদি তোমার ইন্টারের রেজাল্টটাকে ভালো করতে চাও, পাবলিক ইউনিভার্সিটিতে তোমার নিজের পজিশন তৈরি করতে চাও, অনেকগুলো বড় বড় স্বপ্ন দেখতে চাও, তাহলে অবশ্যই তোমাকে এখানের আমাদের যে চলমান কোর্সগুলো আছে সেগুলোকে এনরোল করতে হবে। এবং বর্তমান সমসাময়িক প্রেক্ষাপটে অফলাইন যে কোচিং সেন্টারগুলো আছেন বা যে টিউটররা আছেন তাদের তুলনায় খুবই কম, সামান্য নামমাত্র কিছু ফিয়ের মাধ্যমে তোমরা তোমাদের ওভারঅল প্রিপারেশন নিতে পারছো। আমাদের এখানে চলমান কোর্স এইচএসসি 2025-এর জন্য গোল্ডেন ব্যাচ যেটা চলতেছে হিউম্যানিটিস অ্যান্ড বিজনেস স্টাডিজের জন্য মাত্র তোমরা 1499 টাকায় এই কোর্সটা করতে পারছো। দেন রেপিড ব্যাচে তোমরা যারা আছো তোমরা এটা অলরেডি অনেকেই এনরোল করেছো, তোমরা তোমাদের এক্সামের একেবারে সর্বশেষ প্রস্তুতি এটা নিতে পারছো। যারা এটাও করতে যাচ্ছ না যে আমার প্রিপারেশন সব কিছু ঠিক আছে, আমি শুধু এক্সাম দিয়ে আমাকে যাচাই করে নিতে চাচ্ছি, তাদের জন্য রয়েছে এক্সাম ব্যাচের সুবিধা। তোমরা শুধু এক্সামও দিতে পারতেছো মাত্র 299 টাকায়। দেন তোমাদের যারা অনলি ইকোনমিক্স নিয়ে চিন্তা ভাবনা করতেছো যে না আমার ওভারঅল সবগুলো সাবজেক্টের প্রিপারেশন শেষ, জাস্ট ইকোনমিক্সটাকে একটু ঝালাই করে নিতে হবে, তাদের জন্য ইকোনমিক্স 2টো ব্যাচ অলরেডি চালু আছে তোমাদের আনোয়ার ভাইয়ার। দেন হচ্ছে গিয়ে তোমাদের জন্য আছে আইসিটির, অনেকে হচ্ছে গিয়ে ইন্টার লেভেলে এসে আইসিটির উপরে একেবারেই দুর্বলতা থেকে যায় বছরের শুরু থেকে পড়াশোনা না করার জন্য, তাদের জন্য আছে আইসিটির ব্যবস্থা। সুতরাং তোমাদের কাছে আমার পরামর্শ থাকবে, এটাকে তোমরা অনুরোধও বলতে পারো না, রিকোয়েস্টও বলতে পারো না, আমি তোমাদেরকে জাস্ট পরামর্শ দিচ্ছি যারা অনেক বড় বড় স্বপ্ন দেখছো, যারা ইন্টারের রেজাল্টটাকে ভালো করতে চাও, এরপরে নিজেকে একটা ভালো পজিশনে নিতে চাও, তোমার এই সময়টাই হচ্ছে ইট ইজ দ্য বেস্ট টাইম, তোমার জীবনের ইট ইজ দ্য বেস্ট টাইম। সুতরাং এই বেস্ট টাইমটাকে কোনোভাবেই অবহেলায় অপচয় না করে দৈনিক মিনিমাম 12 থেকে 14 ঘন্টা পড়াশোনা করে A+ নিশ্চিত করে ঢাকা ইউনিভার্সিটি অথবা চট্টগ্রাম ইউনিভার্সিটি অথবা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, অর্থাৎ একজন পাবলিকিয়ান হয়ে পড়ালেখার হাত ধরে তুমি তোমার জীবনের সাফল্যের সর্বোচ্চ সীমায় যেন পৌঁছে যেতে পারো সেই প্রত্যাশায়। সুতরাং তোমাদের কাছে আমার পরামর্শ থাকবে এই কোর্সগুলো যারা এখনো এনরোল করোনি, তোমার প্রয়োজন মতো তুমি এই কোর্সগুলো এনরোল করে নাও। ওকে, তাহলে আমরা যে টপিকসে ছিলাম, আমরা ন্যারেশন নিয়ে আলোচনা করতেছিলাম, পার্সন পরিবর্তন, এগুলো সবই আমরা আলোচনা করে ফেলেছি। হয়তো অন্য আরেকটা ক্লাসে আবার একেবারে ডিটেলস আরও আলোচনা করব। প্যাসেজ ন্যারেশনের ক্ষেত্রে আমাদের একেবারে সামান্য কিছু পরিবর্তন করতে হয়, অর্থাৎ আমরা যে ওই 5 ধরনের পরিবর্তন কথা বললাম, এই 5 ধরনের পরিবর্তনের ফাঁকে রিপোর্টেড স্পিচের মধ্যে সামান্য কিছু পরিবর্তন করতে হয়। সেই পরিবর্তনগুলো কি কি আমরা যদি একটু খেয়াল করি, দেখো রিপোর্টেড স্পিচের মধ্যে যদি স্যার থাকে, স্যার
আমরা কি বললাম, প্রথমে স্যার বললাম, এরপরে একটা কমা দেয়া আছে, এরপরে একটা সেন্টেন্স দেয়া আছে, স্যার আম কামিং, আমি আসতেছি। তার মানে আমি যখন স্যার বলে কাউকে সম্বোধন করব, ন্যারেশনের ক্ষেত্রে এই স্যারের পরিবর্তে কি বসবে, স্যারের পরিবর্তে বসবে রিসপেক্টফুলি। হি টোল্ড রিসপেক্টফুলি, হি আস্কড রিসপেক্টফুলি, অর্থাৎ সে জিজ্ঞেস করলো সম্মানের সহিত। এই যে স্যার যখন আমি বললাম, আমি কিভাবে জিজ্ঞেস করলাম, সম্মানের সহিত, যার জন্য স্যারের পরিবর্তে কি বসে, রিসপেক্টফুলি বসে। আবার তোমাকে যখন কোনো কেউ প্রশ্ন করে তখন তুমি বলো যে ইয়েস আই হ্যাভ ডান দিস ওয়ার্ক, আমি এই কাজটা করেছি। তার মানে হি রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, সে হাবোধকভাবে উত্তর দিল যে, বা সে সম্মতিসূচকভাবে উত্তর দিল যে সে কাজটা করেছে। তার মানে ইয়েস এর পরিবর্তে আমরা কি ব্যবহার করতে পারি, রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ। আবার নো এর পরিবর্তে কি ব্যবহার করতে পারি, রিপ্লাইড ইন দ্য নেগেটিভ, যে সে না বোধকভাবে বা অসম্মতিসূচকভাবে উত্তর দিয়েছে যে সে কাজটি করেনি, অথবা সে অসম্মতি প্রকাশ করেছে, সে কাজটি করেনি। তার মানে একটা হা মানে সম্মতি প্রকাশ করা, একটা না, একটা হচ্ছে অসম্মতি প্রকাশ করা। তার মানে ইয়েস এবং নো এর পরিবর্তে আমরা এই দুটো ব্যবহার করব। এরপরে বাই আল্লাহ, বাই গড, এটা তো আমরা বলি, আমরা মাঝে মাঝে কি বলি, খোদার কসম, আমি এই কাজটা জীবনেও করি না। এই যে বললাম খোদার কসম, মানে বাই আল্লাহ, বাই গড, আমি এই কাজটা করি নাই। তার মানে তুমি যখন ওই তার কথাটাকে বলতে যাবা তখন কিভাবে বলবা, যে সে কিরা কেটে বলেছে বা আল্লাহর নামে কসম খেয়ে বলেছে যে সে কাজটা করেই নেই। তার মানে আল্লাহর নামে কসম খেয়ে বলছে, সে কাজটা করেই নাই। তার মানে সুয়ারিং বাই গড, এখানে তোমাকে স্পেলিংটা মুখস্থ করতে হবে, সুয়ারিং। এই যে সুয়ারিং, সুয়ারিং বাই গড, আল্লাহর নামে শপথ কেটে সে বলেছে, সে কাজটা করেনি। অথবা সুয়ারিং বাই গড, আল্লাহর নামে শপথ করতেছে, আমি তোমাকে পরীক্ষার হলে সাহায্য করব না। অথবা আল্লাহর নামে শপথ, তোরে পরীক্ষার হলে সব আমি দেখাবো, তোর কিচ্ছু করতে হবে না, তুই জাস্ট কি কর, পড়ালেখায় ইনরোল কর। অথবা তোকে আমি সব দেখাবো, তুই আগে পড়ালেখার সাথে কি করে নে, কোর্সগুলো ইনরোল করে নে। তুমি তোমার বন্ধুকে এই কথাটা বলতে পারো, তুই আমার উপরে ডিপেন্ড করতে পারো, কোনো সমস্যা নেই, কোনো অসুবিধা নেই, পরীক্ষার হলে তোরে আমি সব দেখাবো, কিন্তু এর আগে পড়ালেখার রেপিড বেসের যে কোর্সটা আছে এটাকে তুই ইনরোল করে নে। এখান থেকে তোর প্রিপারেশন যতটুকুই হোক, এরপরে যতটুকু বাকি থাকে এটা আমি তোকে করে দিব। তার মানে তুমি আল্লাহর নামে শপথ খেয়ে এটা তুমি তার মানে তোমার বন্ধুকে, তোমার কাছের ফ্রেন্ডকে এটা বলতে পারো, এবং এটাও বিশ্বাস রাখতে পারো যে পড়ালেখা তার প্রিপারেশন একেবারে 100 থেকে 100% নিয়ে যাবে। ওকে, এরপরে হচ্ছে গিয়ে আমরা সুয়ারিং বাই গড, সুয়ারিং বাই আল্লাহ দেখলাম। এরপরে যদি দেখি থ্যাংক ইউ, অথবা আমরা যদি দেখি ওয়েলকাম, এরকম যদি থাকে যে তোমার কোনো একজন দৈনিক 12 থেকে 14 ঘন্টা পড়তে হবে চান্স পেতে হলে, অবশ্যই এটার কোনো বিকল্প নেই, 12 থেকে 14 ঘন্টা পড়তে হবে, অবশ্যই অবশ্যই 12 থেকে 14 ঘন্টা পড়তে হবে, কোনো বিকল্প নেই। তুমি যদি ভালো করে পড়ো 12 থেকে 14 ঘন্টা, তাহলে তো অবশ্যই ইন্টারে এ প্লাস ইনশাল্লাহ চলে আসবে। ইন্টারে এ প্লাস পাওয়া একেবারে কঠিন না, আবার একেবারে সহজ না। যেহেতু তোমাদের সৃজনশীল পদ্ধতিতে পরীক্ষা, তুমি সৃজনশীলে একটা প্রশ্নে যদি 10-এ 8 করে পাও, অথবা কিছু প্রশ্নে প্রথম 2টা প্রশ্নে 10-এ 10 করে পাইলা, এরপরে একটা প্রশ্নে অথবা 2টা প্রশ্নে 9 করে পাইলা, এরপরে বাকিটায় 8 করে পাইলা, তার মানে এখানে মোটামুটি ভালো একটা নাম্বার চলে আসে। আর এদিকে তুমি 30-এর মধ্যে কত পাইলা, 30-এর মধ্যে হচ্ছে গিয়ে 26 অথবা 27 পাইলা। তার মানে তোমার এখানে সৃজনশীলে যেই টপিকসগুলোতে সৃজনশীল আছে এ প্লাস পাওয়াটা খুব সহজ, তোমার এ প্লাস চলে আসলো। সেই সাথে সাথে আর একটা বিষয় করা যেতে পারে, আমার তো এই বিষয়গুলোতে এ প্লাস চলে আসলো, আমি আমার ইন্টার পরবর্তী সময়ের জন্য প্রিপারেশন নেই। যারা মানে বুদ্ধিমান তারা এই বিষয়গুলো পড়ে, যে আমার বাংলায় কোন কোন গল্প কবিতাগুলো থেকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় আসবে, ইংলিশের কোন কোন টপিকসগুলো থেকে আসবে, ইকোনমিক্স কোনগুলো আসবে, পৌরনীতি আমরা যারা পড়ি আর কি, পৌরনীতি প্রথম পত্র দ্বিতীয় পত্র তোমরা যারা পড়ছো, যে পৌরনীতির এখানে ইতিহাসের কোন কোন টপিকসগুলো থেকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় আসে, অর্থাৎ তোমার শর্ট সিলেবাসের যে চ্যাপ্টারগুলো আছে একেবারে তেনা তেনা করে পড়ে ফেলো, মানে প্রত্যেকটা লাইন প্রত্যেকটা এমসিকিউ পড়ে ফেলো, তুমি দেখবে যে চান্স পেয়ে গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোমার পজিশন চলে আসছে 500-র মধ্যে। আমাদের এই যে লাস্ট যে ভর্তি পরীক্ষা হয়েছে এখানে সেই টাঙ্গাইল, কোথায় টাঙ্গাইলের গোপালপুর থেকে একটা মেয়ে নুসরাত জাহান, কনগ্রেচুলেশনস, সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 530তম হয়েছে।
আমাদের এই পড়ালেখা থেকে অনলাইনে কোচিং করে 530তম হওয়া এটা কিন্তু একেবারে চারটিখানি কথা না, একেবারে সহজ বিষয় না। তার মানে সে শুধু অনলাইনে বাসায় বসে কোচিং করে, বাসায় বসে পড়াশোনা করে, অর্থাৎ টিচাররা যেভাবে দিক নির্দেশনা দিয়েছে সেভাবে পড়াশোনা করে সে এক্সাম পূর্ববর্তী যে ব্যাচ ছিল এইচএসসি সেখানে এনরোল করেছে, এখানে ক্লাসগুলো করেছে। এক্সাম পরবর্তী ব্যাচে আমাদের যে টার্গেট ভার্সিটি গ্রুপ ছিল অর্থাৎ ব্যাচ ছিল পেইড কোর্স, সেখানে সে কোর্স করেছে। একেবারে নিয়মিত বাসায় বসে পড়াশোনা করে ঢাকা বিশ্ববিদ্যালয় ডিউতে 530তম, এরপরে তার আরইউতে খুব ভালো মেরিট পজিশন আসছে, অন্য অন্য জায়গায় পরীক্ষা দিলে আরও ভালো চলে আসতো। ফ্যামিলির অনেকগুলো রেস্ট্রিকশনস ছিল, তার মধ্য থেকে চলে আসছে, আলহামদুলিল্লাহ, দ্যাটস এ গ্রেট অ্যাচিভমেন্ট। তার মানে তোমাদের পক্ষে এই বিষয়টা সম্ভব। তার মানে এখন এই যে আগামী 2 থেকে 3 মাস সময় আছে, এক্সাম পরবর্তী সময় আরও যে 2 থেকে 3 মাস পাবা, আগামী 5 থেকে 6টা মাস মানে কোনো রকম দাঁত কিমড়ি দিয়ে মানে সব কিছু ত্যাগ করে, সামনে কোরবানি টোরবানি যা আছে, বন্ধুর বিয়া, বান্ধবীর বিয়া, স্বাস্থ্য ভাইয়ের বিয়া, যত বিয়া আছে সব কিছুকে ক্যান্সেল করে দৈনিক 12 থেকে 14 ঘন্টায় আগামী 6 মাস পড়াশোনা করবা। তুমি এরপরে তুমি ঢাবিয়ান, এরপরে তুমি চবিয়ান, এরপরে তুমি জাবিয়ান, মানে তোমার এলাকায় ভাব থাকবে অন্যরকম, তোমার ঠায় কেডা আর কি, বিষয়টা এমন। সুতরাং এভাবে যদি করতে চাও, এভাবে যদি স্বপ্ন থাকে, তাহলে এখন থেকে আজকে থেকে শুরু করো। ইনশাল্লাহ ইন্টারের রেজাল্ট টার্গেট থাকবে A+। আমার A+ না আসুক, A তো আসবে, তার মানে A আসলেও কোনো অসুবিধা নেই। তুমি যদি A পেয়ে যাও, এরপরে তুমি দাবিয়ান হওয়ার সম্ভাবনা রাখো, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা A+ পায় এরাই যে চান্স পায়, বিষয়টা এমন না। অনেক ছেলেপেলে আছে যারা A+ জীবনে সহেও দেখা দেয়, মানে তার পিএসসিতেও ছিল না, জেএসসিতেও ছিল না, এসএসসিতেও ছিল না, এইচএসসিতেও ছিল না, বাট সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তেছে, সে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়তেছে, ইভেন সে বিসিএস ক্যাডার, সে প্রশাসনিক ক্যাডার। তার মানে জীবনটা একেবারে থেমে যায়নি, জীবনের সম্ভাবনাগুলো এখনো নিস্তেজ হয়ে যায়নি, এখনো অনেকগুলো সম্ভাবনা আছে ইনশাল্লাহ। সেই সম্ভাবনাগুলোকে নষ্ট করো না, সেই প্রত্যাশা। তাহলে আমরা যেখানে ছিলাম, আসলে ক্লাসের ফাঁকে ফাঁকে তোমাদের জন্য অনেক কথা বলে ফেলছি। যদি কোনো বাক্যের মধ্যে সরি থাকে, সরির পরিবর্তে অ্যাপোলোজাইজড ব্যবহার করবা। গুড মর্নিং থাকলে তোমরা হি উইশড গুড মর্নিং, গুড মর্নিংয়ের পরিবর্তে উইশড গুড মর্নিং, অথবা যদি বিদায় জানানো হয় তখন বেচ গুড বাই ব্যবহার করবা। সরির পরিবর্তে ডাইরেক্ট হি অ্যাপোলোজাইজড, সে বললো সরি, তার মানে সে কি করছে, আমি যখন তোমাকে বললাম সরি, তুমি বললাম মনসুর স্যার অ্যাপোলোজাইজড টু মি, মনসুর স্যার আমার কাছে কি করছে, ক্ষমা চাইছে। কেন ক্ষমা চাইছে? কারণ তার কথাবার্তায় যদি কেউ তোমরা কষ্ট পেয়ে থাকো তাহলে তাদেরকে ক্ষমা করে দিতে বলছেন, তার মানে অ্যাপোলোজাইজড, ক্ষমা চেয়েছেন। এরপরে দেখো, কাউকে যদি সম্বোধন করা হয় তখন কি অ্যাড্রেসিং, আমি বললাম আলিফ এদিকে আসো, তার মানে অ্যাড্রেসিং হিম অ্যাজ আলিফ, তাকে আলিফ বলে সম্বোধন করে কাছে ডেকে নিলেন। অথবা অ্যাড্রেসিং হিম অথবা অ্যাড্রেসিং আস অ্যাজ ফ্রেন্ডস, যে মনসুর স্যার আমাদের সবাইকে বন্ধু বলে অথবা ভাই অথবা বোন বলে সম্বোধন করে পড়ালেখায় আমন্ত্রণ জানিয়েছেন। তার মানে অ্যাড্রেসিং হিম অর দেম, তার মানে সম্বোধন করছেন কি হিসাবে, বন্ধু হিসাবে, বান্ধবী হিসাবে, ভাই হিসাবে অথবা বোন হিসাবে। সর্বশেষ হচ্ছে গিয়ে আমাদের রিপোর্টেড স্পিচের ক্ষেত্রে কোনো একজন ব্যক্তি যদি একাধিক কথাবার্তা বলে থাকেন তখন হচ্ছে কি অ্যাগেইন সেড, অ্যাগেইন আস্কড দ্যাট, অ্যাডেড দ্যাট, ফার্দার সেড, ফার্দার আস্কড ইটসেট্রা ব্যবহার করবো, যে বিষয়গুলো অলরেডি তোমরা জানো। সুতরাং আজকের ক্লাসটা আসলে এখানেই শেষ করতে হবে, আর কন্টিনিউ করা যাচ্ছে না। তোমরা খুব মনোযোগ সহকারে ক্লাস করেছো, সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, পড়ালেখার সাথে তোমাদের জীবনের জার্নিটা হয়ে যাক অনন্তকালের, সেই প্রত্যাশায় আজকের ক্লাসটা এ পর্যন্তই আমরা শেষ করছি। যারা এখনো এনরোল করনি আমাদের পেইড কোর্সগুলো এনরোল করে নাও, প্লাস তোমাদের স্বপ্ন বোনার ইট ইজ দ্য বেস্ট টাইম, ইট ইজ দ্য অর্স টাইম। সুতরাং জীবনের যাতে এটাই সর্বোচ্চ, সর্বোত্তম, সবচেয়ে ভালো মুহূর্ত হয়, সেই প্রত্যাশায় সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আগামীর দিনগুলো সুন্দর সুখকর হোক। আসসালামু আলাইকুম।